শুরু করে দিয়েছে। ছোটবেলার কথা, ছোটবেলা বইটা লেখা থাকলেও তার মধ্যে জীবনবোধ সৃষ্টি করার অনেকগুলি পথ থাকে। ভাই আসো আঁকা মিথ্যা কথা বলা, ভিডিও নিলে ভাই আমার মনে হয় এখন শিশুদের সেই ভূমিকা চলবো এখন সেই শিশুদের আরেকটু নিচে নামান না আপনি ফ্রেম পাইতেছেন রে ভাই এমন তো না আপনি পাচ্ছেন না আরেকটু নিচে আধার সেখানে আলো আছে। এই যে লেখাগুলি আসছে এমনকি রাজনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা এবং সাগরের পার, নদীর পার, যখন একজন বসে তাকে মনে মনে ধরনের তাকে অনুভূত হয় সেটাকে ফুটিয়ে তুলতে। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কবিতা একটা, অনেক সব কবিতা শ্রেষ্ঠ শোনার ভগবানের যে বড় যুবক ঘন ভরসা খুলে একা বসে আছি গায়ে ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা ভরসা খরচ তো নদীর থেকে আমি একবার কাটিতে কাটিতে গান কথাগুলো কিন্তু একান্তই একটা নদীর দৃশ্যে পড়লে বোঝা যায়, কিন্তু লেখার মধ্যে একটা আধ্যাত্মিক চিরন্তন শব্দ যেটা ফুটে উঠেছে, অর্থাৎ নৌকা মানে জীবন না জগৎ, মাঝে তার একটা জীবন এবং কিশোর সেও তার ফসল ফেলেছে। ফসলগুলো নৌকা তুলে দেওয়ার পর কৃষক নৌকা যেতে চায়, সেখানে বলা হয় ঠাই নাই ছোট ছোট তোমারই সোনার পানি গিয়েছে। প্রকৃতির সাথে যে জীবনের দ্বন্দ্ব, জীবন চায় প্রকৃতিকে আঁকড়িয়ে থাকতে, কিন্তু প্রকৃতি কখনো জীবনকে স্থায়ীভাবে আসন দেয় না। অর্থাৎ জীবনের যে কর্মফল, সেই কর্মফলই জগৎ ঠাই দেয়, অর্থাৎ যে কর্ম করে তাকে ঠাই দেয় না। এই চিরন্তন সত্যটা এই নদীর পাড়ে বসে তিনি সেই নদীর তার অনুভব উপলব্ধি সে ফুটে তুলছেন কবিতার মধ্য দিয়ে। মূল কথাটা হল জীবন জগৎ বা প্রকৃতির যে দ্বন্দ্ব, সেই চিরন্তন সত্যটা ফুটে তুলতে চাইছে। সুতরাং একজন কবিকে লিখতে আলোভুক্ত করে। যদি আমরা পাশাপাশি কাজী নজরুল ইসলামকে দেখি, পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে প্রতিবাদ আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তুমি একলা চলবে। কিন্তু কাজী নজরুল ইসলাম কবিতায় শুধুমাত্র প্রতিবাদ নাই, বিদ্রোহ আছে। তাকে কেন বিদ্রোহ করেছে? তৎকালীন সমাজ ব্যবস্থা, তৎকালীন ব্রিটিশ ভারতে মানুষের যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, তার জীবন ভোগ থেকে, তাই তিনি গর্জে উঠেছেন বারবার। এই যে গর্জে ওঠার মধ্য দিয়ে হয়তো তাকে আপনি সৈনিক বলবেন না, বলবেন বিদ্রোহ করবেন, কিন্তু একটা অস্ত্রধারী সৈনিকের চেয়েও তার কবিতা বেশি উজ্জীবিত করছে মানুষকে, বেশি উজ্জীবিত করছে। সে কারণেই বলছি সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় রাজনীতি সবকিছু মিলেই প্রত্যেকটা যারা লেখা কিছুটা সঠিক আছে লিখতে জানেন, তাদেরকে তারা তাগিদ অনুভব করে। কেউ যুগের কবি, কেউ সময়ের কবি, কেউ ধর্মের কবি। অর্থাৎ এখানে কবিতার অনেকগুলো বিষয় আছে, এক এক জায়গায় এক এক রকম করে আসছে। গান, গান তো বিনোদনের জন্য, কিন্তু গানের মধ্যে কিন্তু অনেক কথা থাকে, যে কথাগুলি যদি আমি অর্থ অনুধাবন করতে পারি তাহলে শুধু বিনোদনের না, পথ চলার একটা পথ থাকে। মানে জীবন মানে তো সংগ্রাম, সংগ্রামহীন জীবন তো জীবন না। যে নদীতে ঢেউ নাই, স্রোত নাই, সেই নদীতে দেখানো মানুষের
মানুষকে আকৃষ্ট করে না। তাই সংগ্রাম যুবক মানে একটা তো আধুনিক গান আছে সুন্দর, এই আকাশকে এত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাহি থাকতো। তো সুতরাং জীবনে যদি বাধা না থাকে, ভালো অতিক্রম করার আগ্রহ না থাকে, জীবনে যদি অনেক কিছু মোকাবেলা না করতে হয়, সেটাকে জীবন বলা যায় না, সেটাকে পরিপূর্ণ জীবন বলা যায় না। তো সুতরাং এগুলোর মধ্যে দিয়ে কবিতা লিখে থাকে, সবসময় সরকার ইচ্ছা করে কিছু লিখতে পারে না। হ্যাঁ, কিছু কিছু কথা শিল্পী অথবা কি করে গীতিকার আছেন, তারা পরিচালক অথবা গল্পের চিত্রনাট্যের সময় রোমান্টিক বা যে ধরনের গান থাকুক বা প্যাথেটিক গান থাকুক, তাদেরকে বলে দেয় যে এইরকম একটা সিন হবে, নায়ক নায়ক এইটা হবে, একটা গান লিখে দেন। অথবা গানটা কিন্তু হৃদয়ের গান না, ওই গানটা হলো ওই ফরমাইশ অনুযায়ী লেখা। সুতরাং লেখক যদি ফরমাইশ অনুযায়ী লেখে, তাহলে সে কিন্তু সত্য কথা লিখতে পারবে না। আমাদের 16 বছরে কিন্তু অনেক লেখক সৃষ্টি হয়েছে সরকারি পৃষ্ঠপোষকতায়, অনেকেই লিখেছেন বা অনেকে লিখে দিয়ে নিজের নামে চালিয়েছেন, এটাও হতে পারে। তো যাই হোক, সকলে ফরমাইশি লেখা আর মন থেকে যে তাকে বোধের মতোকে সত্যকে উপলব্ধি করা, প্রকৃতিকে বোঝা এবং সমাজ ব্যবস্থাকে বোঝা, মানুষের চোখ থেকে মনের ভাষা যে বুঝতে পারে, সে কিন্তু সত্যিকার অর্থে লেখা লিখতে পারে। যে লেখাগুলিকে মানুষের হৃদয়কে স্পর্শ করে, মানুষের মনের মধ্যে চেতনা বোধ জাগ্রত করে, অথবা বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটে, অথবা একটি আদর্শ পথ ধরা বা চলা সে মনের মধ্যে আসে। যদি তার মধ্যে কোনো খারাপ কিছু থাকে, সেই পড়ার মধ্যে যদি তার মধ্যে অনুশোচনা আসে, সে যদি অনুতপ্ত হয়, তাহলে সে পরিশুদ্ধ হতে পারে এবং ভালো কিছু সৃষ্টিও করতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরকে যেমন বলেছিল যে আপনি সহজ করে লেখেন না কেন, তো বলছে যে সহজ করে লিখতে বলে আমাকে, সহজ কথা যায় না লেখা সহজে। তো এটা আমার বেলাও কালাম ফজিক রায় বলে, দাদা আপনি লেখেন না কেন, আপনি লিখতে ভালো লিখতেন। আচ্ছা, লেখা তো ফরমাইশ কোনো লেখক না, লেখার একটা তাগিদ অনুভব করতে হয়। আমি গত 1 বছর অর্থাৎ 5ই আগস্টের আগ পর্যন্ত আমি বসে বসে রাত্রিবেলা লিখতাম, প্রায় 100 লিখছি। কিন্তু তখন আমার লেখা মনের মধ্যে থিম একটা রোমান্টিসিজম কাজ করতো, আন্দোলন সংগ্রামের পারিপার্শ্বিক অবস্থা থেকে আমি আমার শৈশব থেকে লিখতে লিখতে অনেক দূর আসলাম। কিন্তু 5ই ডিসেম্বর পরে আমি থেমে গেছি। এখন আমরা একটা তাগিদ অনুভব করি না কেন? বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে পরিত্রাণ পাওয়ার পথটা আমি চারিদিকে দেখি বন্ধ, এটা অদৃশ্য, এটা খোলা চোখে বোঝা যায় না। আমরা সর্বতন্ত্র ফেসিবাদ বা স্বৈরাচার পতন ঘটাইতে সক্ষম হয়েছি, কিন্তু একটি ব্যক্তি স্বৈরাচারকে পতন ঘটাইলে স্বৈরাচার পতন হয় না। স্বৈরাচার একটা সংজ্ঞা, স্বৈরাচার অর্থাৎ কি কি কারণে স্বৈরাচার, এটা যদি মূলোৎপাটিত না হয়, এই যে স্বৈরতন্ত্র অর্থাৎ মত প্রকাশের বা সমালোচনা বিশ্বাস না করা, মানুষ মাত্রই এরকম স্বৈরাচারী হইতে পারে। এই স্বৈরাচারীর যে শব্দটাকে বিশ্লেষণ করে কিন্তু আবিষ্কার করতে হবে এই স্বৈরতন্ত্র থেকে আমি একটা ব্যক্তি স্বৈরতন্ত্র, একটা ব্যক্তি স্বৈরাচারের সাথে দুজনের প্রথমে আমার সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থাতে স্বৈরতন্ত্র স্বৈরাচার তন্ত্র এখনো চলমান নয়, একথা কিন্তু আমি হঠাৎ করে বলতে পারি না। এই ক্ষেত্রে আমি জওয়াহরলালের একটি কথা বলতে চাই। উনি বলতেন যে অন্যরা যদি ক্রিটিসাইজ করতো, আমরা উত্তেজিত হইতাম, তার উত্তর দিতে চেষ্টা করতাম, নতুনই থামাতে। তিনি বলতেন যে ক্রিটিসিজম ইজ এ বিউটি অফ ডেমোক্রেসি, মানে ক্রিটিসিজমের মধ্যে তো বহুমত আসবে, বহুমত থেকে তুমি একটা জিনিস, তাই না? আর টলারেন্স, ধৈর্য, টলারেন্স ইজ এ প্রিকন্ডিশন অফ ডেমোক্রেসি। আমি যদি প্রশ্ন করি প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকে
যে আমি যে কথাটা বলছি সেটা আমি কতটুকু পালন করি, আমি কতটুকু সমালোচনা সহ্য করতে পারি। আমি অন্যের সমালোচনা করতে খুব দুঃখ, কিন্তু আমার সমালোচনার জন্য সেটা যদি সাংবাদিক হোক, লেখক হোক, আমি তাকে তুলনা করতে চাই। আমি টেলিফোন করে সাংবাদিকের গালাগালি করবো, এই যে আমাদের এই যে অভ্যাস, এটা তো সর্বতান্ত্রিক অভ্যাস। আমি সব মতামত, পত্রিকার স্বাধীনতা চান, ভালো কথা। এই যে পত্রিকা তো এখন তো পরাধীন না, এই যে সাম্প্রতিক কালে চিন্ময় গোস্বামীকে নিয়ে যা হচ্ছে, শতাধিক পত্রিকা ভারতবর্ষে তারা মনের মাধুরী দিয়ে দিচ্ছে, এবং ইউটিউবেরা নানা জায়গার ছবি বাংলাদেশ জুড়ে দিয়ে একটা পরিবার সৃষ্টি করছে। কিন্তু আমাদের মিডিয়া, আমাদের সংবাদপত্র তাদের জবাব দেওয়ার ব্যাপারে কতটুকু সক্রিয়, কতটুকু ভূমিকা রাখছে। একটা সংবাদপত্র কি কিসের জন্য? ভাষাদের উদ্দেশ্যের জন্য। একটা সংবাদপত্র রাজনীতির জন্য, সার্বভৌমত্বের জন্য, একটি সংবাদপত্র গণতন্ত্রের জন্য, তাই না? সেই সংবাদপত্রের মালিকরা কি করছে? এই সংবাদপত্রের মালিকরা ইন্ডিয়ান ভিটামিন খায় নাই, কয়দিন ধরে ভিটামিন পাচ্ছে না, হয়তো না, দৃশ্য তো দেখছি না, কিন্তু ভিতরে ভিতরে পাচ্ছে না। এই শব্দটা আমি কি করে ভাগ করবো? সেই কারণে আমাকে বলতে হবে যে আমি ভারতে 7টি পত্রিকায় একটি সম্পাদক, আনন্দবাজারের চিফ রিপোর্টার এবং দি ইন্ডিয়ান টাইমসের চিফ রিপোর্টার সহ 7 জন সাংবাদিক এসেছিল। তাদেরকে যথেষ্ট আহ্বান করলাম, তাদের সত্যি ঘন্টা 4 গল্প করলাম। গল্প করার মধ্যে দিয়ে বাংলাদেশের চিত্রটা তাদেরকে আমি উপস্থাপন করলাম। তারা আমার কথায় স্বীকার করলো যে তাদের ওখান থেকে শোনা কথা আর এখানে সচক্ষে দেখার মধ্যে অনেক তফাৎ আছে। তাই বলা, তোমরা ঘন ঘন আসো, তোমাদেরকে বাড়ি দিয়ে দিব, তুমি চলতে থাকো, পথে পথে দাঁড়াও, পথের মানুষের কথা শোনো, বাংলাদেশের মানুষগুলি কেমন। কিন্তু আমি দেখছি ওরা ওদের জাতীয় স্বার্থের বেলায় ওই লোকগুলোই মনের মাধুরী দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে লিখছে। এই লেখার মধ্যে দিয়ে সাম্প্রদায়িকতার ব্যাপারে বাংলাদেশ এখনো একটি ভালো অবস্থানে আছে। এটাকে অস্থিতিশীল করা পত্রিকায় লিখিয়ে তারা পারবে না। তবে আমাদের দেশের মানুষ আশা করে তার পাল্টা উত্তরটা, সঠিক চিত্রটা আমাদের পত্রপত্রিকায় প্রতিনিধিত্ব যতদিন তারা না থাকে, তাইলে কিন্তু ভারত এবং বাংলাদেশের যারা ফরেন পলিসি নিয়ে বৈঠক করবেন, যিনি আজকে আসছেন, তাহলে তারও কিন্তু কিছু শিক্ষা নিতে পারে। কিন্তু সেই শিক্ষাটা আমরা কিন্তু দিচ্ছি না। আজকে কলকাতায় মিছিল নামছে, এই যে ভারত ভিসা বন্ধ করছে, এটা একটা স্বাধীন দেশ হিসেবে আমাদের আত্মসম্মানে লাগে, তাই না? কিন্তু ভারত যদি অনাধিকারের জন্য ভিসাটা বন্ধ রাখে, তাহলে ভারতের দুর্ভিক্ষ দেখা দিবে। এবং কলকাতা না, দিল্লি, কেরালা, ব্যাঙ্গালোর, যতগুলো চেন্নাই, সব জায়গায় ধর্মঘট হবে, ডাক্তাররা অনশন করবে। কারণ আজ থেকে 6 বছর আগে একটা জার্নালে আমি পেয়েছিলাম, সেখানে দেখা গেছিল ভারতে স্বাস্থ্য খাতে রাজস্ব আয় 64% সোর্স বাংলাদেশ, আর 36% হলো ভারত। যখন ভারতে 140 কোটি লোক, তার থেকে 36% আর্ন করে রাজস্ব, আর বাংলাদেশের 17 কোটি লোক থেকে তারা রাজস্ব আর্ন করে স্বাস্থ্য খাতে মাত্র 64%। আবার যদি হোটেল খাত করি, তারপরে যদি আবাসনের কথা বলি, তারপরে যদি কেনাকাটার কথা বলি, এটা থেকে কত রাজস্ব যায়? কারণ আমরা ভেরিবার ছুটি, আমরা ধার করে দিয়ে খাই, আমরা প্রয়োজনে কাপড় কিনি না, নতুন কাপড় দেখে কিনি। এটা কিন্তু ভারতবর্ষে নেই, কারণ যত ধনী লোক হোক, কারণ আমরা অনেকটাই এই ব্যাপারে বিলাসী। তো সেই কারণে চিকিৎসা শেষে যাই ওর জন্য হোক, মেয়ের জন্য হোক, নিজের জন্য হোক, কিছু না কিনে ঢাকায় আসি। আবার বাংলাদেশের মধ্যে
যে সকল কাপড় আপনার বাংলাদেশে পান, আপনি ভারতে গেলে সে কাপড় পাবেন না। যদি আপনার গলার ভাষায় বুঝেছি সামনে বাংলাদেশে, তখন সেই কাপড় বের করবে। ইন্ডিয়ানদের কাছে কাপড় বিক্রি বের করবে না, এই জন্য ইন্ডিয়ানরা ওই কাপড় করবে না। ইন্ডিয়ানরা 2,000 টাকা শাল করে যথেষ্ট, বাংলাদেশের লোকটা গেলে 2 লাখ 3 লাখ টাকা শাল খুঁজছে। এরকম কথা মার্কেটে পাওয়া কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে যে বাণিজ্য ঘাটতি মোর দেন 90% ভারতের সাথে। আমরা তো ইলিশ মাছ পাঠাই, পাই কত, আর তারা তো সবই পাঠায়, সুতরাং তার ন্যায় কত। সুতরাং ভিসা এলসি এ যদি বন্ধ থাকে, ভারতের দুর্ভিক্ষ ঠেকানোর ক্ষমতা মোদী বা সোনিয়া গান্ধী সব একসঙ্গে বসে কপাল টোকাটুকি করতে পারে না। এই বাস্তবতাটা রেখে তারা এখন তাদের পার্মানেন্ট ফ্রেন্ড পলিটিক্যাল পার্টি লাইক আওয়ামী লীগ এন্ড হাসিনা, এর বাইরে তারা আন্তর্জাতিক যে রীতিনীতি আছে, যেই সরকার আসুক চেয়ার পাল্টাবে, কিন্তু রায় পাল্টাবে না। চেয়ার পাল্টাবে, ফরেন পলিসি পাল্টাবে না। বাংলাদেশে ফরেন পলিসি আছে তো, বা এখানে প্রস্তুতি যতটুকু আছে, দ্যাট ইজ আওয়ার ম্যাটার, আমরা এটাকে কতটুকু রিফর্ম করব। কিন্তু আমরা তো বলেছি সকল দেশের সাথে বন্ধুত্ব, কিন্তু কোনো প্রভুত্ব না। এই সোজা কথাটা, এই যে কানেক্টিভিটিটা, আর আমার ফরেন পলিসি শুধু ভারতের সাথে কেন, সারা বিশ্বের সাথে আমার ফরেন পলিসি থাকতে হবে। গ্লোবালি ছোট দেশ বড় দেশ বলে কোনো কথা নাই, প্রত্যেকটাই দেশ কিছু না কিছু কোনো না কোনো ভাবে নির্ভরশীল। আমেরিকা অনেক বড় রাষ্ট্র, অনেক শক্তিধর, অস্ত্র বানানো ছাড়া কোনো কারখানা নাই। তো তাদের কাপড় চোপড় প্রসাধনী যা আছে, এই বাংলাদেশ, এই ভিয়েতনাম, এই চায়না, অর্থাৎ ইন্দোনেশিয়া, ইজিপ্ট, বিভিন্ন দেশ থেকে তারা এই পণ্য নেয়। তাহলে তারা তো নির্ভরশীল কামনা করবে। কিন্তু আমরা কোনো না কোনো ক্ষেত্রে আমরা প্রোডাক্ট করতে গেলে আমি প্রিন্সিপাল ন্যাশনালিটি যদি আমদানি করি, কোনো না কোনো দেশ থেকে আমদানি করতে হবে। আমি সুইজারল্যান্ড থেকে করবো, নাহলে জার্মান থেকে করবো, নাহলে চায়না থেকে করবো, নাহলে কোরিয়া থেকে করবো, নাহলে ইন্ডিয়া থেকে করবো। আমাকে তো ন্যাশনালিটি আনতে হবে, ফিনিশ গুডসটা আমি আমার বিদেশে পার করবো। সুতরাং এই যে ভারত যে কাজটা করছে, সেটা তারা নিজেদের পায়ে নিজে গোয়াল মারছে না। কারণ বাংলাদেশের মানুষের চেতনা, মনোভাব তারা যদি অ্যাসেপ্ট না করে, রিয়েলাইজ না করে, তাহলে ভারত বাংলাদেশের সম্পর্কটা হবে মুখামুখি। The lost the six country, Germany has taken the initiative to reorganize a regional organization, just like a SARC. The SARC এর সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একটা কালেক্টিভ লিডারশিপ গড়ে তোলা, এবং এই সাবকন্টিনেন্টে আমরা আমাদের আরেকটি অর্থনৈতিক এবং বিভিন্ন দিকে একটি শক্তি সঞ্চয় করা। কিন্তু ভারতের একতরফার কারণে এটা শুরু হয়ে শেষ হয়ে গেল, এটা মৃত হয়ে গেল। আজকে যে লস্ট শ্রীলঙ্কা, যে লস্ট মালদ্বীপ, যে লস্ট ভুটান, নেপাল, পাকিস্তান, ঠিক আছে ইউনিমিটি আছে, ছিল, ওটা থাকুক। লাস্ট ওয়ান বাংলাদেশ। ভারতকে ভাবতে হবে এই সাউথ ইস্ট এশিয়া সকল দেশ ছাড়া উনি একা কাকিদের উপর চলে। রাজনৈতিক দল নিয়ে চলবে না, জনগণ নিয়ে চলবে। কেন মাল দিতে ওইটা ভোটের মধ্যে নো ইন্ডিয়া নাকি ফ্লোরান উঠছে। আজকে নেপাল তারা দরিদ্র, তারা মাথা সুচ করে দাঁড়িয়ে আছে, তারা ভারতের সাথে আপোষ করছে না। তাহলে দেখতে দেখতে কি দেখা যাচ্ছে, সবই গেল। এক্ষেত্রে একটা বিচার একটা গল্প শুনছিলাম। একসময় একটি ক্ষুধার্ত বাঘের সামনে পড়ে শিয়াল, সারাদিন তার পেটের ক্ষুধা বাঘে সে কোনো কিছু আহার জোগাড় করতে পারে নাই। তো শিয়াল তো বলে থেকে খুব চালাক, সে বলছে, মামা কি অবস্থা? ভাই না খায়নি কিছু, মানে গলাটা একটু দিচ্ছে। শিয়াল বুঝছে যে তোমার খারাপ, বলছে দৌড়তে বসে গর্ত ঢুকে, আর গর্তের সামনে যে বাঘ বসে আছে, কখন শিয়াল বেরোবে তারপর তাকে খাবে। এখন শিয়াল ভিতরে জানবেন গর্তের ভিতরে ইঁদুর, বাদর, এরা নানা জিনিস না ঢুকে রাখবে, এই মরা ডাল, মরা পাতা ইত্যাদি। শিয়াল প্রথমে নড়াচড়া করে মস মস আওয়াজ হয়। বাঘ বলে, কি করতেছিস?
কখনো ওটা ডালা ভাঙে, তখন বাঘ জিজ্ঞেস করে শিয়াল তুই কি করছিস, পা খাচ্ছি। তখন আরেকটা কি করছিস, হাত খাচ্ছি। কেন, তুমিও ক্ষুধার্ত আমিও ক্ষুধার্ত, আরে হাত পা খাইলে তো হাত পা গজাইব, আর মনে গেলে তাই গজাবো না। বাঘ তো দেখুন গায়ে শক্তি, বাঘ করলে শিয়ালে ফলো করলো, তখন সেটা বাঘ তার পা খাচ্ছে, পিছনের পা খাচ্ছে, সামনের পা খাচ্ছে। আবার জিজ্ঞেস করে মামা কদ্দু, চারটা শেষ করছি, ল্যাসটা বাকি আছে। তেমন শিয়াল তো বুঝছে তো আর করতে পারবে না, আসতে বলে শিয়াল ফুট করে বক্তব্য বাইরে চলে গেল। আমার মনে হয় ভারতের অবস্থাটা ওইরকম, হাত কাটছে, পা কাটছে, ল্যাসটা এখন বাকি আছে, ল্যাসটা উড়ে দেয় আমাদের দিকে, আমরা বোধহয় যেন দ্রুত চাই। একটা জিনিস ভালো হচ্ছে, সংবাদপত্র কি করবে কি করবে না, আমাদের ইউটিউবার, সোশ্যাল মিডিয়া এবং ধর্মবর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক দল কিন্তু একত্রিত হয়েছে এবং each and everybody can realize the action of India and each and everybody is ready to protect the Indian nation. এটা সত্য। সুতরাং এরকম সময় কিন্তু মানুষের মধ্যে ঐক্য আসে, এইরকম সময় কিন্তু কবিরা ভালো লেখে। যে কবি দেখা পায় নাই সে কবির দিক ভালো লেখা আসবে না। যেমন নজরুল ইসলামের একটা গান আছে, সেটা যে বুলবুলি তুই গানে আছে, এটা কিসের? কাজী নজরুল ইসলামের সবচেয়ে ছোট ছেলে বুলবুল মারা গেছে 7 বছর বয়স, তাকে দাফন করার টাকা নেই, এখানে সেখানে সে ঘোরাফেরা করছে, কেউ টাকা দিচ্ছে না, এবং সব প্রকাশিত করেছে, দিচ্ছে না। তো একজনকে টেলিফোন করে বললো যে কবি তুমি আসো আমার অফিসে, প্রকাশক সে গেল, বললে যে তুমি এখানে বসে একটা কবিতা লেখো, আমি তোমার ছেলের কাফন কাফনের সব টাকা দেব। তখন ওইখানে বসে কিন্তু এই কবিতাটা হয়েছে। অর্থাৎ সন্তান হারার যে ব্যথা, যে যন্ত্রণা, এই কবিতার মধ্যে যে জগতে কিন্তু উঠছে, হয়তো এই ব্যথা না পেলে এই কথা সে লিখতে পারত না। সুতরাং যন্ত্রণা ব্যথা মানুষকে তাগিদ দেয়, চেতনার উন্মেষ ঘটায়। এটাকে যারা শব্দ দিয়ে একসঙ্গে করতে পারে, মানার মতো কাটতে পারে, তাদের দেখে সমাদৃত হয়। আমি পড়ি না, কারণ ছোটবেলা জানতাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে এসে, এখন দেখে লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে এসে, লেখাপড়া করে যে মূর্খের দরবারে চাকরি করে সে তার কর্পোরেট হাউসের মালিক, ম্যাট্রিক পাস করে নাই, অনেক বিবিএ এমবিএ বিদেশি ডিগ্রি নিয়ে এসে তারা চাকরি করতেছে। আরেকটা কথা মাঝখানে বলে যে অর্থনীতির ক্ষেত্রে আজকে স্বরাষ্ট্র প্রদেশে উক্তি শুনলাম, উক্তি তো করা যায় কিন্তু বাস্তবায়ন না করে তো লাভ নাই। কথিত আছে, আমি জানি না মতান্তরে 7 থেকে 8 লক্ষ লোক বিনা ভিসায় অবৈধভাবে ভারতীয় লোক বাংলাদেশে কাজ করছে, এবং ভারতীয় লোক না, আমি বলবো না সেটা, আমি যদি যারা অবৈধভাবে বিদেশি থেকে কিনা আছে নন ইমিগ্রেন্ট, তাদেরকে যদি আমরা ফেরত পাঠাই নাকি, তাহলে ভারত ভাবেন কি হবে আপনাদের, ভাবেন কিভাবে? দেশটা ছোট হতে পারে, কিন্তু এই দেশের যে মজা আপনারা 16 বছর না 53 বছর খাইলে, 76 পরে যে রাষ্ট্রভোগ করলেন তাও তো কম না। মেজর জলিল কি খেতাব থেকে বঞ্চিত হইল, মেজর জলিল মুক্তিযুদ্ধ হিসাবে এখনো স্বীকৃতি প্রাপ্ত না। স্বাধীনতা উষা লগ্ন থেকে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র চলছে, কখনো দৃশ্যমান কখনো অদৃশ্যমান। এমন একটা অবস্থা দাঁড়িয়েছিল 5ই আগস্টের মাস 3 আগে, আমরা সবাই চেতনা নাশক বড়ি খেয়ে নিস্তেজ হয়েছে, মনে হয়েছিল হাসিনা এটা চিরস্থায়ী বন্দোবস্ত নিয়েছে এবং পালাক্রমে মোগল সাম্রাজ্যের মতো কত সদস্য তিনি রাজত্ব করবে। কিন্তু দেখা গেল না, সত্যি না, একটা সুযোগের দরকার ছিল। সেই সুযোগ মতো ছাত্র জনতা নামলো, যে ছাত্র জনতা
কাছে একটা সংজ্ঞা আছে, পছন্দ হবে না। কোটি জনতা সংগ্রামের ফসল কিছু লোকে ভোগ করে, তার নাম যদি গণতন্ত্র হয়, তার নাম যদি স্বাধীনতা হয়, সেটা বড় দুঃখজনক। আমরা তাই দেখি প্রত্যেকটা দলই পালাক্রমে ক্ষমতায় যায়, গেলে দলের 1 থেকে 2% লোক লাভবান হয়, বাকিদের পেটের ক্ষুধা পেটেই থাকে। এটা তো একটা বৈষম্য। সুতরাং এই রিফর্মগুলো প্রত্যেকটা মানুষের মনের মধ্যে আন্তরিকতার মতো আনতে হবে। সেটা আমরা কতটুকু করতে পারছি, পারি নাই। লোকে খারাপ বলে আমি উল্টা জবাব দিই, তার পক্ষে দলের সম্মান বাঁচাতে কথার কথা। কিন্তু আমি জানি দুর্নীতিবাজ, চোর, লুণ্ঠনকারী, কিন্তু আমার দলীয় অন্ধত্বের কারণে আমি তার পক্ষে কথা বলবো। তাই আমি তাদের পক্ষে কথা বলে, তাদের খারাপ লোকের পক্ষে। একটি দলও কিন্তু কখনো তার দলের পাবলিক পারসেপশনে যারা খারাপ লোক, তাদেরকে কিন্তু দল থেকে কাউকে বহিষ্কার করা হয় না, তাদেরকে বের করে দেওয়া হয় না। নির্বাচনের স্বার্থে তারে লাগবো, নির্বাচনের স্বার্থে তারে লাগবো। কেন? জনগণ ভোটের মার্কারে দলকে সেখানে ভালো লোক দিতে আমরা অসুবিধা রাখি। কেন আমি এখানে লোক পাল্টাতে পারি না? যদি আমি লোক না পাল্টাতে পারি, সেখানে একটি কাহিনী স্বার্থ করে উঠবে, কাহিনী স্বার্থ করে উঠবে, তার দ্বারা কিছু বেনিফিটেড হবে এবং তাকে রাখার জন্য তারা সচেষ্ট হবে। যেমন হাসিনাকে 16 বছর রাখছে, কারণ হাসিনা মেয়েকে সেভারাল টাইপ অফ বেনিফিশিয়ারি, একেবারে মিডিয়া থেকে আরম্ভ করে গায়ক, গায়িকা, নায়িকা, নর্তকী যা আছে, এমন কোনো পর্যায়ে নাই, এমন পকেট প্যান্টও তারা বেনিফিশিয়ারি করছে। তো সুন্দর তারা তো রাখতে চেষ্টা করবে। আর এই যে যারা বেনিফিশিয়ারি, তারা যে বেনিফিটটা পাইল, তারা তো হাসিনাকে রাখতে চাবে। এই যে হাসিনাকে গেল, তারা কি ভালো হয়ে গেছে রাতারাতি? নিশ্চয়ই না। আমরা শুনেছি শত শত কোটি টাকা ডলার এক একজনের বাসায় আছে। আমরা অনেককে গ্রেপ্তার হতে দেখলাম, অনেকে বিদেশে পাঠাতে দেখলাম। কত টাকা বাংলাদেশ ব্যাংকে জমা হয়েছে, তাদের টাকাগুলি কোথায় কোথায়? এই প্রশ্ন আসতে পারে না? এই প্রশ্ন কি আমি কি অপরাধী? এই প্রশ্ন এই জন্য বলছি, আমরা নানাবিধ ব্যাধিতে আছি, নানাবিধ ব্যাধিতে আছি। একটা চিকিৎসা করতে গেলে আরেকটা ক্ষতিগ্রস্ত হয়। আপনার ডায়াবেটিস, আপনার কি আরেকদিকে কিডনির প্রবলেম, হার্টের প্রবলেম, লিভারের প্রবলেম, আবার নানা ধরনের নিউরো প্রবলেম, সব প্রবলেমের চিকিৎসা আপনি একসাথে করতে পারতেছেন না। এমন একটি দুরবস্থার মধ্যে হাসিনা মুক্ত বাংলাদেশের মতো এই উপসর্গগুলি দেখা দিচ্ছে। উপসর্গগুলির নামই হল ষড়যন্ত্র। আমি সরকারের গুরুত্ব দিতে পারতেছি না, আমি ভুক্তভোগী করলে এটা আবার আরেকটা ষড়যন্ত্র হবে, অথবা ষড়যন্ত্রকারীরা সুযোগ দিবে, তাই না? সেই জন্যই আজকে দেখেন এই যে নির্বাচন আমরা বলতেছি, এত কিছু হচ্ছে, সবকিছু সরকার সামলাচ্ছে, প্রশাসন চালাচ্ছে। রাজনৈতিক দলগুলি সক্রিয়ভাবে এই ঐক্যকে ধরে রাখার জন্য তারা ধৈর্য ধারণ করছে। এটার অর্থ যদি বলা হয় যে ইট ইজ দ্য ক্রেডিট অফ ইন্টেরিয়ার গভর্নমেন্ট, তাহলে আমি বলবো বোকার স্বর্গে বাস করতেছে, বোকার স্বর্গে বাস করতেছে। কারণ বাংলাদেশের মানুষ অল্পতে রুষ্ট, আবার অল্পতে সন্তুষ্ট। এখন সেই সন্তুষ্টির কাজটা যখন বিলম্ব হবে, অসন্তুষ্ট হইতে কিন্তু সময় লাগবে না, লাগবে না। তো সেই কারণে কত কথা বলতেছে, সংস্কারের কোনো শেষ নাই। কিন্তু আসল কথা নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো কথা বলেন না। এখন দুনিয়ার সব পণ্ডিতকে একত্রিত হয়েছে, বাট নন ইজ পলিটিশিয়ান। সকল সময় সকল দেশে রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদদের মোকাবেলা করে সমাধান করে, এবং তারা যার এক্সপার্ট বলে যে কোনো কাজে, সে অ্যাডভোকেট হইতে পারে, আইনি, আমি তার থেকে সাজেশন নিব, কিন্তু অর্গানাইজ করতে রাজনীতিবিদদেরকে। সে কারণে আসলে এই যে সুবর্ণ সুযোগ, একটা সৃষ্টি হল এত রক্তপাতের মধ্যে। এখানে যদি এই সুবর্ণ সুযোগ হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র যদি আমরা 5 আর 7 জনের মধ্যে পাই, বাকিরা খুন। আমরা যদি মনে করি তারাই সব, বাকি ছাত্ররা খুন। যারা ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে তারা যদি মনে করে ধরবেন ক্রেডিট তাদের,
তাহলে আর যদি কোনো কোনো রাজনৈতিক দল হঠাৎ করে স্বপ্ন দেখে অনেক কিছু হয়ে গেছে, অনেক কথা বলে, তাহলে কি হলো? জাতীয় ঐক্য ধরে রাখতে পারবে মানুষ কতক্ষণ? জাতীয় ঐক্য তখনই হয় একটা নির্বাচনের মধ্য দিয়ে তার মতামতের প্রতিফলন ঘটে। এই পক্ষে সে সারা দেশের জন্য। তো সেক্ষেত্রে আপনার অনেক কথা বলা থাকলে বলতে পারবো না, কারণ আপনি জানেন যে 6 তারিখের আগ পর্যন্ত অনেক কথা আমি বলতাম, যে কথা আমার দলের অনেক লোক বলতে সাহস পাইত না সেই কথাই বলতাম। এখন থেকে সবাই বলে, এখন আমি একটু ক্ষান্ত থাকি, সে কারণে আমার লেখাটাও ক্ষান্ত আছে। আবার যখন বলবো আবার লিখবো, আবার শুনবেন, আবার জানবেন। তবে সবকিছু শেষ আছে, এই শেষটা যার ভালো সবটাই তার ভালো। সুতরাং ইন্টারিমের শুরুটাও ভালো, শেষটা যদি ভালো না হয়, উচিত দুঃখ আর কোনো কিছু জাতির জন্য থাকবে না, আমাদের জন্য থাকবে না। আমরা কষ্ট পাবো, কিন্তু হয়তো বা কষ্ট হলে দায়িত্ব হলো, কারণ আমি তো মুক্তি চাবো। সেজন্য আর বেশি কথা না বাড়ে শুধু একটি কথাই বলবো, যে ভারতকে মোকাবেলা করতে গেলে অনেক জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, আর এই যে বড় বড় মিডিয়া যারা প্রফেসর ইউনুসকে উপদেশ দিয়ে থাকে, উপদেশটা বানায়, হ্যাঁ, মার্ডার কেসের আসামির উপদেশটা বানায় তারা, এবং তারা যদি মনে করে জনগণের চিন্তা চেতনার বাইরে মিডিয়া খায় না, মিডিয়া খায় না। মিডিয়া যে পরিমাণ জন্ম থেকে বিএনপির বিরুদ্ধে, তাহলে বিএনপি জীবনে একটা আসনে পাইত না, যে বিএনপি কিন্তু 5 বার ক্ষমতা আসছে। জনগণ যদি এই মিডিয়ার কথা বিশ্বাস করতো, তাহলে আমরা রাস্তাটা হাঁটতে পারতাম না, কিন্তু আমরা এক জায়গায় নাম দেখতে 1000 লোক সামনে চলে আসে। মিডিয়াকে বুঝতে হবে সরকারকে নিয়ন্ত্রণ করা যত সহজ, জনগণকে নিয়ন্ত্রণ করা তত সহজ নয়। এই শব্দটাই শেষ করলাম, আর কিছু নাই বললাম। আর করবো শিরোনাম করে নিতেছি, ভালোই লিখতে, এবং সে যা লিখতে পারবে তা নিজে করতে পারবে কিনা তা আমি জানি না, তবে সে মানুষের পথ দেখাতে পারবে নাকি? অন্ধকে পথ দেখাতে পারবে না, যদি একটা ন্যাংরা লোক হয় সে পথ তো দেখা দিতে হবে, হয়তো সে যোগ্যতা থাকতে পারবে না, কিন্তু প্রথিত পথ দেখাতে সে শতবার যেতে পারবে। আমার মনে হয় আলাপ মতো লেখকরা জাতীয় পথ দেখাবে, মানুষকে পথ দেখাবে, সবাইকে পথ দেখাবে। কেউ গ্রহণ করবে, কেউ করবে না। যে গ্রহণ করবে তার সুফল সে পাবে, যে গ্রহণ করবে না তার সুফল সে পাবে না। সবাই ভালো থাকবেন।